সম্মানিত দর্শক মণ্ডলী, টুকটাক রাজনীতি ক্যাম্পাস পর্বে আলোচনায় আপনাদের সকলকে স্বাগতম। সকলের সাথে আমি আছি মাহমুদুল হাসান ইমন, পড়াশোনা করছি হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আজকের আমাদের এই টুকটাক রাজনীতি ক্যাম্পাস পর্ব নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2019-20 সেশনের শিক্ষার্থী আব্দুল ওহাব। আমি আব্দুল ওহাবকে আমাদের এই আজকের পর্বে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকেও, যারা আজকের এই টুকটাক রাজনীতি ক্যাম্পাসটি পর্বটি শুনছেন। সকলকে আমার পক্ষ থেকে সাদর সম্ভাষণ। আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন এমনটাই প্রত্যাশা। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমান সময়ে আপনারা জানেন রাজনীতি বিষয়টি আমাদের শিক্ষার্থী সমাজ সহ সকল ছাত্র জনতার মাঝে ওতপ্রোতভাবে জড়িত। এই জড়িত থাকার বিষয়টি বিগত মাস ধরে আমাদের মাঝে চলে আসতেছে। আপনারা সকলেই জানেন, সকলেই অবগত আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা শিক্ষার্থীদের মধ্য থেকে শুরু হয়েছিল। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথমে কোটা আন্দোলন থেকে শুরু করে তারপর একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন একটি দেশ গঠন করার জন্য এগিয়ে যাচ্ছি। সেই নতুন একটি দেশ গঠন করতে আমাদের সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করতেছে, শিক্ষার্থীরা তার মধ্যে অন্যতম। তবে আমরা জানি এই শিক্ষার্থী সমাজের ব্যাপক চাহিদা বা ব্যাপক সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলোর মধ্যে আমরা ছোট্ট একটি সমস্যা বলতে পারি, আমাদের ক্যাম্পাসে টুকটাক রাজনীতি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টুকটাক রাজনীতি নিয়ে আমরা একটু কথা বলবো। আমরা সকলেই একটু জানি যে আমরা যখন বিশ্ববিদ্যালয় অথবা ন্যাশনালের যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে ভর্তি হতে যাই, তখন সবার মাঝে একটা ছোট্ট শব্দ আমরা শুনতে পাই বা সকলে একটা ছোট্ট শব্দ নিয়ে আলোচনা করে। সেটা হলো যে বিশ্ববিদ্যালয় অথবা কলেজ ভিত্তিক কলেজে যখন ভর্তি হয় তখন সবাইকে নাকি টুকটাক একটু রাজনীতির সাথে জড়িত হতে হয়। সাধারণত বিশ্ববিদ্যালয় এবং কলেজ লেভেলে যে শিক্ষার্থীরা ভর্তি হয় সেই শিক্ষার্থীরাদেরকেই নাকি এই টুকটাক রাজনীতির সাথে যুক্ত থাকতে হয়। তবে এই টুকটাক রাজনীতি বিষয়টি কি এবং কেন যুক্ত হতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আমাদের এই টুকটাক রাজনীতি ক্যাম্পাস পর্বে। তো আমি প্রথমে আমাদের যে সম্মানিত অতিথি রয়েছে আব্দুল ওহাব, আমি আব্দুল ওহাবকে প্রশ্ন করতে চাই, এই যে টুকটাক রাজনীতি ক্যাম্পাসে এই বিষয়টি সম্পর্কে বা এই বিষয়টি সম্পর্কে আপনি কি বলবেন? এই বিষয়টিকে আপনি কিভাবে ডিফাইন করবেন? ধন্যবাদ। আপনি শুরুতেই বলছেন যে টুকটাক রাজনীতি, সেই টুকটাক রাজনীতির ব্যাখ্যা যদি আপনি দিতে বলেন, টুকটাক কথাটা আমি একটু পরে রাখি। আপনারা আগে চলে আসেন রাজনীতি শব্দটাতে। আসলে রাজনীতি জিনিসটা কি? তো আমরা সবাই জানি যে এটা হচ্ছে রাজার নীতি বা হাবিজাবি, এরকম অনেক ধরনের কথাবার্তা কিন্তু বলি। তো মেনলি রাজনীতি যেটা হচ্ছে, আমি একটা ছোট্ট একটা নোট করছি, সেটা হচ্ছে দলীয় ব্যক্তিবর্গের মধ্যে ক্ষমতা সম্পর্কের যে সিদ্ধান্ত বিষয়ক যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলোর সমষ্টিকে মূলত বলা হচ্ছে রাজনীতি। তো আপনি যখন শুরুতে বলছিলেন যে কলেজ বা ইউনিভার্সিটিতে যে রাজনীতির ব্যাপার স্যাপার, যে টুকটাক রাজনীতি করা লাগে বা না লাগে, এই বিষয়ের আগে বলে রাখি যে আসলে এটাকে আপনি কিভাবে রাজনীতি বলবেন, আসলে সেটা কিন্তু একটা কন্ট্রাডিক্ট থেকেই যায়। আপনি চিন্তা করেন, রাজনীতি মানে আপনি চিন্তা করতেছেন যে আপনি কোনো একটা পলিসি মেক করবেন, আপনি কোনো একটা জায়গায় সমতার ব্যাপারটা নিয়ে আসবেন। অর্থাৎ আপনি যদি একটা মানুষের কথা চিন্তা করেন, সেখানে বলতেছে আপনি যা সেখানে যেখানে আছেন সেখানে আছেন, তো হাবিজাবি দিয়ে একটা কথা বলে দিলে এটা রাজনীতি। তো এরকম তো দরকার নেই ভাইয়া। এখন আপনি চিন্তা করেন রাজনীতি জিনিসটাকে যদি আপনি একদম বিস্তারিতভাবে দেখেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি সমতা বা বৈষম্যহীন দূর করার জন্য যে কাজটা করবেন, যে কার্যকলাপগুলো আপনি করবেন সমতা ফিরিয়ে আনার জন্য, সেটাই কিন্তু রাজনীতি হওয়া উচিত। তো টুকটাক রাজনীতির জন্য আপনি যদি ক্যাম্পাসে চিন্তা করেন, যে বর্তমানে যে ধরনের রাজনীতিক ক্যাম্পাসগুলোতে চলে, আপনি দেখবেন যে একজন সিনিয়র জুনিয়র বা বিভিন্ন লিডার তার পিছনে ঘুরতে হয়, তাকে সময় দিতে হয়, তাকে বিভিন্ন অ্যাপ্রোচে তার খারাপ কাজগুলোকে সাপোর্ট করতে হয়, মারামারি হানাহানি থেকে শুরু করে অনেক ধরনের জিনিস কিন্তু থেকে থাকে। তো আলটিমেটলি আপনি এই টুকটাক রাজনীতিগুলোকে যদি আপনি ক্যাম্পাসে প্রমোট করতে চান, তাহলে কিন্তু আসলে সম্ভব না। কারণ এগুলো কিন্তু মেইনলি রাজনীতি যে শব্দটা, সেটা থেকে কিন্তু বেরিয়ে আসতেছে। আপনি জানেন জিনিসটা। ধন্যবাদ। আমরা আসলে রাজনীতির বিষয়টা জানতে পারছি, কিন্তু আসলে আপনারা জানেন যে কলেজ বা বিশ্ববিদ্যালয় লেভেলে যখন একটা শিক্ষার্থী ভর্তি হয় তখন তার কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা পড়ে বা
যখন আপনারা একটা গ্রাম থেকে একজন অসহায় শিক্ষার্থী যখন গ্রাম থেকে শহরে এসে একটা অচেনা জায়গায় একটা বিশ্ববিদ্যালয় অথবা কলেজে ভর্তি হয়, তখন তার কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। যেমন ধরেন, আপনি জানেন একজন অসহায় শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে আসবে তখন তার থাকা খাওয়ার ফাইন্যান্সিয়াল প্রবলেম অথবা হল ভিত্তিক যে জায়গা আছে সেই হলে থাকার বিষয় জড়িত থাকে, তার একটা পরিচিতির বিষয় থাকে, তার এলাকার পরিচয় থাকে। সেই জায়গায় আমরা দেখছি অনেকেই এই টুকটাক রাজনীতির সাথে লবিং বিষয়টাকে জড়িয়ে ফেলে, এবং এই টুকটাক রাজনীতি করতে যায় তারা বিভিন্ন জায়গায় লবিং করে করে এই যে সকল বিষয়গুলোর সাথে জড়িয়ে পড়ে। অনেক সময় দেখা যায় এখানে অনৈতিক বিষয়গুলোর সাথেও জড়িয়ে উঠতে পারে। সো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? দেখেন, শুরুতে কিন্তু আমি যখন রাজনীতির কথা বলছিলাম তখন কিন্তু এই জিনিসটা অটোমেটিক আমি বলেই ফেলছি যে আপনি ক্যাম্পাসে যেগুলো দেখতেছেন বা এখানে স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে যে রাজনীতিগুলো আপনি বলেন, সেগুলো কিন্তু আসলে প্রপার যে রাজনীতি, যে পলিসিগুলো মেকিং করার জন্য বা সমতার জন্য যে কথাগুলো বলা হয় সেগুলো কিন্তু আসলে করা হয় না। তো এখানে যেগুলো করা হয়, আপনি যেটা বললেন যে লবিং শব্দটা আপনি নিয়ে আসছেন, তো নর্মালি এই জিনিসটাই কিন্তু বেশি হয়ে যায়। তো গ্রাম থেকে একজন শিক্ষার্থী তিনি যখন সবেমাত্র শহরে আসবেন পড়াশোনা করার জন্য, আসলে তিনি যখন শুরুতে আসবেন তিনিও কিন্তু রাজনীতির সাথে যুক্ত না। তো ফার্স্টলি তাকে কিন্তু কোনো একটা রাজনৈতিক সংগঠনের সাথে বা আদার্স যেটাকে আপনি চিন্তা করতেছেন বা ভাবতেছেন সেই সংগঠনের সাথে কিন্তু যুক্ত হয়ে তারপরে তাদের সাথে পরিচিতি থেকে শুরু করে আদার্স সব কিছুই কিন্তু সম্ভব। এর থেকে বেটার আপনি যদি আপনার এই যে রাজনীতি যে ব্যাপারটা, এখানে যদি আপনি সুস্থ রাজনীতিটা না পান তাহলে আপনি সেখান থেকে বেরিয়ে আসুন। আপনি এই রাজনীতি করার দরকার নেই, আপনি চিন্তা করেন বরং এই রাজনীতিকে প্রমোট না করে বরং সোশ্যালাইজেশন বা সামাজিককরণের ব্যাপারটা যদি আসেন তাহলে আপনার পরিচিতির কিন্তু সমস্যা হবে না। আপনি চাইলে আপনার উপজেলা বা গ্রাম ভিত্তিক বিভিন্ন শিক্ষার্থী যারা অলরেডি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আপনার থাকা খাওয়ার সমস্যার সমাধান তারা করে দিতে পারেন। আপনার ফাইন্যান্সিয়াল সমস্যা যদি কথা বলেন, আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের উপজেলার যে নির্বাহী কর্মকর্তা থাকে বা বিভিন্ন যে আপনার সোশ্যাল ওয়ার্কার থাকে তারাও কিন্তু মোটামুটি ফান্ডের ম্যানেজ করে দিয়ে থাকে। তো তাদের থেকে সহায়তা নিয়ে কিন্তু আপনি পারেন। আপনি সরাসরি কোনো একটা দলের সাথে যুক্ত হয়ে গিয়ে আপনার যে মূল্যবান সময়টা নষ্ট করবেন সেটা কিন্তু আপনার জন্য পরবর্তীতে ক্ষতির কারণ হবে। এর থেকে বেটার আপনি সামাজিকীকরণের দিকে নজর দেন। আপনি আপনার এলাকার মানুষকে দেখেন, আপনি আপনার এলাকার শিক্ষার্থী যারা পড়াশোনা করছেন তাদের সাথে কথা বলেন। আপনি দরকার পড়লে ইউনিভার্সিটিতে আসার পর ওই ক্লাবে না গিয়ে, মানে যেটাকে বলতেছিলাম যে রাজনৈতিক সংগঠন যেগুলো আছে, আপনি ওই রাজনৈতিক সংগঠন যেখানে অস্থিতিশীল রাজনীতির চর্চা হয় সেখানে আপনি না গিয়ে বরং বিভিন্ন কালচারাল সংগঠনগুলো আছে সেখানে গিয়ে আপনার কমিউনিকেশনের যে বিল্ড আপ করার ব্যাপার যেটা কানেকশন বিল্ড আপ করার, আপনি সেটা করেন। আপনি চাইলে বিভিন্ন ধরনের যে সোশ্যাল অ্যাক্টিভিটিস করা বা ভলান্টিয়ার অর্গানাইজেশন যেগুলো আছে আপনি সেগুলোর সাথে কথা বলতে পারেন। তাহলে কিন্তু আপনার লবিং করা বা আদার্স যে সমস্যাগুলো, আপনি অনৈতিক পদগুলোর কথা বলতেছেন, তো সেগুলো আপনার কিন্তু কি করতে হবে না, আপনার কিন্তু সেখানে সেই পথটা কিন্তু অবলম্বন করতে হবে না, বরং আপনিই কিন্তু আপনার ভয়েসটা রেইজ করতে পারবেন যে বিভিন্ন ধরনের লবিং বা দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্য। আশা করতে বুঝতে পারছি। জনাব আব্দুল ওহাব, আমি ছোট্ট একটা বিষয় বলি। আপনি দুইটা বিষয়ে মেইনলি বলছেন, সেটা হচ্ছে অস্থিতিশীল রাজনীতি না করে সুস্থ রাজনীতিতে ফিরে আসা এবং বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে ওই কালচারাল প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে আপনার ভয়েসটা রেজ করা যেন আপনি আপনার প্রাপ্য সম্মানটা পান। তাহলে আমি জনাব আব্দুল হক আপনাকে একটা প্রশ্ন করি, এই যে অস্থিতিশীল রাজনীতি সেটা বলতে আমরা নর্মালি যেটা বুঝি যে দলীয় ভিত্তিক রাজনীতি, যেটা আমাদের ক্যাম্পাসগুলোতে বা বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ক্যাম্পাসগুলোতে চলে আসছে, সেই অস্থিতিশীল রাজনীতিতে থেকে বের হয়ে এসে সুস্থ রাজনীতিটা কিভাবে সম্ভব আমরা একটু বলে নিই। আমরা কিন্তু জানি আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং ন্যাশনাল ক্যাম্পাসে কেন্দ্রীয় ছাত্র সংসদ নামে একটা সংসদ রয়েছে। সেখানে আগে কিন্তু আমরা দেখছি, আমাদের ইতিহাস থেকে আমরা জানতে পারি বিভিন্ন সময় সেখানে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। সেই ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা আমাদের এই ধরনের অসহায় শিক্ষার্থী যারা আছে বা বিভিন্ন ধরনের শিক্ষার্থী বা ক্যাম্পাস ভিত্তিক যে ধরনের প্রবলেমগুলো আছে সেগুলোতে তুলে ধরে। তো এই ছাত্র সংসদের ভূমিকা কি হতে পারে সুস্থ রাজনীতির ক্ষেত্রে, জনাব আব্দুল হক? দেখেন, জিনিসটা হচ্ছে আপনাকে উদাহরণ যদি আমি দিয়ে দিই যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, যেটা আপনারা জানেন ডাকসু, তো ডাকসু কিন্তু সাধারণ শিক্ষার্থীদের যে ভোট সেই ভোটের মাধ্যমে কিন্তু নির্বাচিত হওয়ার যারা আছেন তারা কিন্তু ওই ঢাকা ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আসেন। কিন্তু আপনি যদি তাদের কার্যক্রমকে রিসেন্ট এই
বর্তমানে যদি আপনি চিন্তা করেন তাহলে তারা কতটা প্রভাব খাটাইতে পারছে সেটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু থেকে যায়। কারণ আপনি কোনো একটা ক্যাম্পাসে যখন ছাত্র সংগঠন তার ক্ষমতা নিয়ে তার টোটাল একটা প্রতিপত্তি তোমার মানে ক্ষমতার যে একটা অপব্যবহার থেকে শুরু করে বাকি যা যা লাগে সবটা যখন তারা সেখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, তখন কিন্তু একটা ছাত্র সংসদ তারা কিন্তু সেভাবে টিকতে পারে না। এটার মেইন কারণ যদি আপনি দেখেন, আপনার কিন্তু প্রশাসন কিন্তু ওই জগন্নাথ, দুঃখিত আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়টা আসতেছে, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছিলাম, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের কথা বললাম, যে তারা কেন এই ছাত্র সংগঠনকে পেরিয়ে গিয়ে উপর থেকে গিয়ে তাদের উপরে কেন কথাগুলো বলতে পারছে না। এর কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা কিন্তু শিক্ষক রাজনীতি যেটা সেটা কিন্তু জড়িত। প্রশাসনে যারা আছে তারা কিন্তু ওই যে ছাত্র সংগঠনটা আছে তার উপর দিয়ে, তারা ক্ষমতাসীন, এই ক্ষমতাসীন দলকে উপরে গিয়ে যে তারা কথা বলবে সেই ভয়েস রেজ কিন্তু তারা করতে পারে না। তারা এই তাদের সীমাবদ্ধতার জায়গা থেকে কিন্তু ওই যে কেন্দ্রীয় ছাত্র সংসদ সেটা কিন্তু বিল্ড আপ করতে পারে না। তো এখন একজন শিক্ষার্থী যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা আপনি বললেন, তো তারা এটার মাধ্যমে যখন বর্তমানে যে স্বাধীনতা, যেটা আপনারা বললেন যে স্বাধীনতা 2.00 বা আমরা যেটা বলি, তো এই স্বাধীনতা পাওয়ার পরে কিন্তু আমরা কিন্তু ভয়েসটাকে রেজ করতে পারতেছি। তো আমরা চাইলে কিন্তু এখনই এই যে ছাত্র সংসদ যেটা আছে সেটা কিন্তু বিল্ড আপ করতে পারি এবং নিজেরা হচ্ছে আমাদের প্রতিনিধিদের দ্বারা আমাদের সকল সমস্যার সমাধান কিন্তু করতে পারি। এটা কিন্তু একটা অল্টারনেটিভ হতে পারে ছাত্র সংগঠন যেগুলো আছে ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য। ছাত্র সংসদ। ওকে, ধন্যবাদ। আজকে আমাদের এই লাস্ট একটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। আপনি বললেন যে কেন্দ্রীয় ছাত্র সংসদকে বিল্ড আপ করা, এখন এটাকে শক্তিশালী করা, আপনি কয়েকটা বাধার কথা বললেন, তার মধ্যে শিক্ষক রাজনীতি জড়িত এবং দেখা যায় আমরা রিসেন্ট সময়ে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনগুলো দেখছি সেখানে দলীয় ভিত্তিক রাজনীতির যারা করতো তাদের বাইরে গিয়ে যারা নির্বাচিত হয় তাদের আসলে কাজ করার খুব একটা সুবিধা দেখা যায় না বা কাজ করতে পারে নাও বলতে পারে। সেটা বিভিন্ন কারণ আপনি উল্লেখ করলেন, প্রশাসনের রাজনীতি অথবা শিক্ষকদের রাজনীতি। ওকে, সকল কিছু মিলিয়ে বা সকল কিছু পেরিয়ে আমাদের শিক্ষার্থীরা কিন্তু এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন করে বা একটা গণ উত্থানের মাধ্যমে দেশ গঠনে এগিয়ে যাচ্ছে। তো আজকে আমাদের লাস্ট বিষয় জনাব আব্দুল ওহাব, আপনার কাছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা দেশ গঠনে তাদের কি ভূমিকা রাখতে চাচ্ছে, আপনি কি মনে করেন এই দেশ গঠনে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র রাজনীতি এবং এই ছাত্র সমাজ কি ধরনের ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন আব্দুল ওহাব? দেখেন, শুরুতেই আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথাই বলতে হবে আমার এখানে, যে একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য তারা কিন্তু লড়েছেন। তারা কিন্তু একটা স্বৈরাচার যে সরকার ছিল, যে ধরনের একটা শাসক বাংলাদেশের মতো একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা কিন্তু ভাঙতে সক্ষম হয়েছেন। কারণ কি? তাদের একতাবদ্ধতা, তাদের স্ট্রেংথ, তাদের হচ্ছে যৌক্তিক আন্দোলন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। সেই পৌঁছে দেওয়ার কাছ থেকে কিন্তু গ্রহণযোগ্যতা পাওয়ার পরেই কিন্তু এই আপনার সফলতাটা পাওয়া কিন্তু সম্ভব হয়েছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যদি এই দেশটাকে আরো একটু সামনের দিকে এগিয়ে নিতে চায়, আপনি দেখবেন রিসেন্ট কেসে বিভিন্ন ধরনের দুর্নীতি কিন্তু এখন হচ্ছে না। আপনি বাজারে যাচ্ছেন, তারা কিন্তু একটা স্বস্তি ফেলতেছে যে আমাদের এখন চাঁদা দেওয়া লাগতেছে না, আমরা বিভিন্ন ধরনের যে টাকা পয়সা নিত সেটা কিন্তু এখন চাচ্ছে না কেউ। এখানে আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের গ্যাং গিয়ে যে তারা যে মারামারিগুলো করতো সেই মারামারি কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আপনি যদি যান প্রশাসনে থানার দিকে যদি আপনি যান, তো সেখানে গেলেও দেখবেন যে আপনার একটা এজেন্সি কাজ করতো। আপনি যদি পাসপোর্ট অফিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রশাসনিক কাজ করার জন্য যান, এখানেও ইন্টারমিডিয়ারি হিসেবে কিন্তু অনেকেই থাকতো, তারাও কিন্তু একটা আর্থিক ফায়দা নিত। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল তারা যদি এই সমস্যাগুলো সবগুলোকে আইডেন্টিফাই করতে পারে এবং তারা হচ্ছে প্রত্যেকটা একজন জিনিয়াস, তারা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তারা হচ্ছে কলেজের স্টুডেন্ট, তারা কিন্তু অনেক বেশি জানেন একটা দেশ একটা গ্লোবাল রিকগনিশনের জন্য, তারা গ্লোবালি নিজেকে উঁচু করে দাঁড় করানোর জন্য যেটা প্রয়োজন সেটা কিভাবে তারা স্টেপ নেবে সেই জিনিসটা কিন্তু তারা জানে। এখন তারা যদি সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারে এবং এই সমস্যার জন্য আমাদের কি কি সমাধান হতে পারে এবং এই সমাধান করতে গিয়ে আমাদের যে কি ধরনের সমস্যা ফেস করা লাগতে পারে, তো এই জন্য আপনার অল্টারনেটিভ কোনো সমাধান আছে কিনা, সেগুলো কিন্তু একমাত্র যারা এই সুশীল সমাজ আছে, যারা স্টুডেন্ট আছে, তারাই কিন্তু সম্ভব। তো এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন আর শিক্ষার্থী বলেন, তারা নিজেরা যদি উদ্যোগ নিয়ে একটা রাজনৈতিক দল, সুশীল সমাজকে নিয়ে তারা যদি একটা রাজনৈতিক দল সংগঠন করতে পারেন, তাহলে কিন্তু এটা খারাপ হবে না। কারণ সরকার
যিনি থাকবেন, যেই থাকবেন, দেশের দুর্নীতি এই জিনিসটাকে রিমুভ করা গেলে, দেশের মানুষের উন্নয়নের জন্য কি স্টেপ নেওয়া প্রয়োজন সেটার জন্য কাজ করা গেলে, তাহলে এখানে কোনো সমস্যা নাই। আপনি বিজনেসের কথা চিন্তা করেন, এখানে শেয়ার বাজারে কিন্তু বাংলাদেশ কখনোই কিন্তু সেরকম করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আপনি আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমরা কিন্তু জিনিসটা খুব ভালোভাবে জানি যে বিজনেসের আসলে আসলে যে কারা ওখানে এই সমস্যাটা ক্রিয়েট করতেছে, এটা যদি আপনি মূল থেকে একদম যদি উপরে ফেলতে পারেন, তাহলে কিন্তু একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব। আর এই বাংলাদেশ গড়ার জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বাকি যারা স্টুডেন্ট আছে, যারা একটা সোনার বাংলাদেশ চায়, বৈষম্যহীন বাংলাদেশ চায়, তারা কিন্তু ইজিলি কিন্তু এটাকে পারতে পারে। তো আপনি কিন্তু এটা জানেন। তো আমার কাছে এখনো আস্থার বিষয় আছে, যারা এখন এই পর্যায়ে আছেন, যারা বৈষম্য বিরোধী একটা আন্দোলন করেছেন, যারা বৈষম্যহীন বাংলাদেশ চাচ্ছেন, তারা কিন্তু চাইলে একটা সুস্থ ধারার রাজনীতি উপহার দিতে পারেন, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। আপনি দুইটা বিষয়ে যেটা বললেন যে দেশ গঠনে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি সুশীল সমাজের একটা ভূমিকা বলছেন। আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের যে উপদেষ্টা মণ্ডলী হয়েছে আমাদের দেশ সরকার গঠনে, সেখানে সুশীল সমাজের প্রতিনিধি থেকে শুরু করে শিক্ষার্থী সমাজের প্রতিনিধিরাও রয়েছে। তো আমরা আপনি আশাবাদ ব্যক্ত করেছেন যে তারাও হয়তো এই সুন্দর একটা সমাজ গঠনে সাহায্য করতে পারে। এছাড়াও আপনি আরেকটা বিষয় তুলে ধরেছেন, যেটা হচ্ছে যে তারাও যদি চায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারাও যদি চায়, তারাও কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করে, একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হোক, সকলের সাথে নিয়ে, সকল সাধারণ শিক্ষার্থী, সুশীল সমাজ এবং সকল ছাত্র জনতার সাথে নিয়ে তারাও যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করে, সেই প্ল্যাটফর্মটাও আমাদের দেশকে একটা ভালো কিছু উপহার দিতে পারে। তো আজকের আমাদের এই সেশনটা উপস্থিত থাকার জন্য আমি জনাব আব্দুল ওহাবকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই সেশনে উপস্থিত হওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও আরো এই ধরনের বিষয় নিয়ে টুকটাক রাজনীতি, অন্যান্য জায়গার যে টুকটাক রাজনীতি রয়েছে বা অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।